আজকে হচ্ছে 8 আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 47তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 15তম ক্লাস। গতদিন আমরা যে লেকচারশিটটা দিয়েছিলাম সেখানে দুইটা প্রশ্ন বাকি ছিল। 21 নম্বর প্রশ্নটা স্ক্রিনে দেখেন যে জামিন অর্থ কি, গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান আছে কিনা, যদি থাকে তবে কোন আদালত এরূপ জামিন মঞ্জুর করতে পারে, আর কোন কোন অবস্থার বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। তো তার আগে আসলে জামিন আসলে কি, এটা এই এক প্রশ্নের উত্তর যদি আমরা করি তাহলে বাকিগুলোর অধিকাংশই আমাদের হয়ে যাবে, এবং সেই সাথে সাথে আমরা এখানে জামিন রিলেটেড বিস্তারিত পড়ব। এরপরে জামিনের মুসাবিদাও দেখবো। তো জামিন আসলে কি, জামিনের কোনো সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধিতে দেয় নাই। জামিন হচ্ছে যে যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করে গ্রেফতার করা হয়, তখন তাকে মুক্তির যে প্রক্রিয়া বা তাকে মুক্তি দেওয়াকে কি বলে, জামিন। তো জামিন এটা আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এটা আদালতও দিতে পারে, এটা পুলিশ অফিসারও দিতে পারে। তো এছাড়া হ্যালো, শুনতেছেন? হ্যালো। স্যার আসসালামু এই আলাইকুম আপনার, স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন কথা? জি জি স্যার, একদম ক্লিয়ার স্যার। জি, ঠিক আছে। দেখেন, তাহলে জামিনের সংজ্ঞাটা আগে আমরা দেখি, তারপরে আমাদের জামিনের যে বিধিবিধান আছে এই সম্পর্কে বিস্তারিত দেখবো। দেখেন, জামিন, জামিনের সংজ্ঞা বলছে যে ফৌজদারি কার্যবিধিতে জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণ অর্থে গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাময়িক মুক্তি প্রদান করাকে জামিন বলে। এই মুক্তিটা কিন্তু সাময়িক দেওয়া হয়, তাকে কিন্তু পার্মানেন্টলি মুক্তি দেওয়া হয় না। পার্মানেন্টলি সে মুক্তি পায় হলো কিসের মাধ্যমে? খালাসের মাধ্যমে। আর জামিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের কাছে সমর্পণ করা হয়। ফৌজদারি কার্যবিধি 1898 496 থেকে 502 ধারা পর্যন্ত আন্ডারলাইন করবেন। 496 থেকে 502 ধারা পর্যন্ত জামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি কত থেকে কত ধারা? 496 থেকে 502 ধারা। তো এখন আমরা যদি এই 496 থেকে 502 ধারাতে 96, 97, 98 এই তিনটা ধারায় জামিন মঞ্জুর করা হয়। 96, 97, 98 এই তিনটা ধারায় আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রেফতার হওয়ার পরে জামিন, আর একটা হলো গ্রেফতার পূর্বে জামিন। গ্রেফতার হওয়ার পরে যে জামিন এটা আলোচনা করছে 96 আর 97, আর গ্রেফতারের পূর্বে জামিন প্লাস গ্রেফতার হওয়ার পরে জামিন এই দুইটাই আলোচনা করছে 498-তে। তো দেখেন, অপরাধের সাথে জামিনের সম্পর্ক। হ্যাঁ, কামরুজ্জামান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস চলে, আপনি কি ক্লাস করবেন, বলবেন কিছু? হ্যাঁ, ক্লাস হচ্ছে, দেখেন ওই যে লিঙ্ক নেন, লিঙ্ক তো দেওয়া হয়েছে গ্রুপে। আপনার তো আমি কোনো মেসেজ টেসেজ পাই নাই, কেমনে এড করবো আপনাকে? তা দেখেন, তাহলে আমরা জামিনের সংজ্ঞা ও উদ্দেশ্য পাঠ করলে জামিন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তবে তার মানে এই নয় যে জামিন আবেদন করা মাত্র অভিযুক্ত জামিন পেয়ে যাবে, মানে আবেদন করলেই যে জামিন পাবে বিষয়টা তা না। অভিযুক্তর বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ করা হয় সে সমস্ত অপরাধের মাত্রা অনুযায়ী জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান নির্ভর করে। জামিনের জন্য দণ্ডবিধির অপরাধ সমূহকে আন্ডারলাইন করবেন। নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা দেখেন, জামিনযোগ্য অপরাধ, আর একটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। তো জামিনযোগ্য কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা বোঝার সহজ উপায় হচ্ছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যেসব অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে তা জামিনযোগ্য অপরাধ, এবং জামিনযোগ্য অপরাধ বাদে বাদ বাকি সব হচ্ছে কি, জামিন অযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধির যে দ্বিতীয় তফসিলের যে পঞ্চম কলাম সেখানে বলা হয়েছে কোন কোন অপরাধ জামিনযোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য। এরপরে আমরা চলে এসে দেখেন, আমাদের পরীক্ষার প্রশ্নের যে মেইন যে অংশটুকু সেটা হচ্ছে জানতে চেয়েছে
যে গ্রেফতার পূর্ব জামিন বা আগাম জামিন, বা ইংরেজিতে বলে এন্টিসিপেটরি বেল। গ্রেফতার পূর্ব জামিন, আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল। ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করেন 497, 96, 97 এবং 98 একত্রে পড়লে দুই ধরনের জামিন সম্পর্কে ধারণা লাভ করা যায়। অর্থাৎ এই তিনটা ধারার যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এখানে দুই ধরনের জামিন পাওয়া যেতে পারে। এক নাম্বার দেখেন, সেটা হচ্ছে সাধারণ জামিন। সাধারণ জামিন আছে 496 আর কত, 497। আর হচ্ছে গ্রেফতার পূর্ব বা আগাম জামিন, এটা আছে কত ধারায়, 498 ধারায়। তো এই তিনটা ধারার ক্ষেত্রে মেইনলি যে বিষয়টা আছে আমি একটু সংক্ষেপে বলে নেই। 496 ধারায় বলছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, মানে যে সকল অপরাধ জামিনযোগ্য সেই সকল অপরাধে যদি কাউকে গ্রেফতার করে তাহলে তাকে জামিন চাইতে হবে 496 ধারায়। এবং 496 ধারায় জামিন চাইলে জামিন দিতে আদালত বাধ্য, কারণ ওখানে শ্যাল বি রিলিজড, শ্যাল শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার যদি আসি 497 ধারায়, 497 ধারা বলা হয়েছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া বা না দেওয়া, ওনাকে একটা দিন, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া বা না দেওয়া এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ আদালত জামিন দিতেও পারে আবার নাও দিতে পারে। উনি দিতে বাধ্য না, 96-তে দিতে বাধ্য ছিল কিন্তু 97-তে দিতে বাধ্য না। আচ্ছা, তবে কিছু কিছু ক্ষেত্রে জামিন দিতে পারে, সেটা মানে একটা সুবিধা কাজ করে। সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রগুলো আছে কি কি, যদি কারো বয়স হয় আপনার 16 বছরের কম, তারপরে স্ত্রী লোক মানে মহিলা লোক, আর হচ্ছে পীড়িত বা অক্ষম, এরা জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকে 497 ধারায়। এটা আমরা সামনে আসতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। 498 ধারায় মোট তিনটা জিনিস আছে। 498 ধারায় মোট তিনটা জিনিস আছে। এক হচ্ছে আগাম জামিন, যে ক্ষেত্রে আপনারা গ্রেফতার করে নাই, আপনি আশঙ্কা করতেছেন যে যে কোনো সময় আপনি গ্রেফতার হতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আগাম জামিনের আবেদন করতে হয় দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগে। আগাম জামিনের ক্ষমতা আছে দুইটা আদালতের, দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগ। আচ্ছা, এলো একটা 498-তে। এক নাম্বার হচ্ছে আগাম জামিন। দুই নাম্বার যেটা, আগের ডেট তো নাই ভাই, এই কারেন্টও নাই যে আপনাকে দিব। একটা হচ্ছে যে, দেখেন একটা হচ্ছে আপনার ওই কারেন্ট আসলে তারও দেখা যাইতো। এক হচ্ছে আপনার আগাম জামিন 498-তে একটা ক্ষমতা। দুই নাম্বার ক্ষমতা হচ্ছে যে যে ক্ষেত্রে সাধারণ জামিন দিতে পারে, যে ক্ষেত্রে আপনার বিচারিক আমলি আদালত বা বিচারিক আদালত আপনি জামিন চাইছিলেন, জামিন দেয় নাই, সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি বিবিধ মামলা করতে হয় দায়রা জজের কাছে বা হাইকোর্ট বিভাগে, এটাও জামিন দেয় আপনার 498 ধারা। উদাহরণস্বরূপ যদি এইভাবে বলি, দেখেন আজকে যদি কাউকে ধরেন 326-এর মামলায় মামলা মাত্র হয়েছে, এজাহার দায়েরের সাথে সাথে আসামিকে ধরে নিয়ে আসছে, তো এখন এই মামলা তো এখনো বিচারিক আদালতে যায় নাই, মামলাটা আছে কগনিজেন্স কোর্টে। আপনি যদি 326 ডেফিনেটলি একটা জামিন অযোগ্য অপরাধ, সো আপনি এখন আসামির পক্ষে জামিন চাবেন আমলি আদালতে। আমলি আদালতে যেহেতু জামিন অযোগ্য অপরাধ, জামিন চাইবো 497 ধারায় আমলি আদালতে। যদি আমলি আদালত জামিন না দেয়, জামিন নামঞ্জুর করে দিছে, তখন আমি স্বয়ংক্রিয়কৃত নকল নিয়ে আমাকে ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস, ফৌজদারি বিবিধ মামলার মাধ্যমে জামিন চাইতে হবে 498 ধারায় দায়রা জজে। কোথায়? দায়রা জজে। কত ধারায়? 498 ধারায়। যদি 497 ধারায় না দেয়, তাহলে 498 ধারায় জামিন চাইতে হবে কোথায়? দায়রা জজের কাছে। ধরেন দায়রা জজ জামিন দেয় নাই, এরপর জামিন চাইতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। এটাও ফৌজদারি বিবিধ মামলা, এটাও কত ধারায়? 498 ধারায়। তাহলে 498 ধারায় এই যে আমি দুইটা ক্ষমতার কথা বললাম, এক হচ্ছে আগাম জামিন, দুই নাম্বার হচ্ছে যে যদি নিম্ন আদালত কখনো জামিন না দেয় তখন ফৌজদারি বিবিধ মামলা দায়ের করা হয় দায়রা জজের কাছে বা হাইকোর্ট বিভাগে, এটাও কত ধারায়? 498 ধারায়। আচ্ছা, তিন নাম্বার আর একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে 498 ধারায় বেল বন্ডের টাকা হ্রাস করতে পারে। আপনারে জামিন দিছে 50,000 টাকার বন্ডে, যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত, তখন আপনার মনে হচ্ছে যে 50,000 টাকার বন্ডে যে টাকার যে বেল বন্ডের টাকা এটা আপনার হ্রাস করা দরকার, তখনও আপনি ফৌজদারি বিবিধ মামলা করবেন কোন আদালতে? এই 498 ধারায় দায়রা জজের কাছে অথবা হাইকোর্ট বিভাগে, কি চেয়ে? যে আমার বেল বন্ডের টাকা কি করা হোক, হ্রাস করা হোক। তাহলে নর্মালি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার ওই কোন ধারা মতে জামিন চাইতেছেন অনেক দরখাস্তে লেখেও না, সমস্যা নাই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার জানতে জানতে চাই যে একটা জামিনের মুসাবিদা করুন ধারা সহ, তখন উনি আপনার কাছে জানতে চাইছে যে ধারা সহ। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি কগনিজেন্স কোর্ট হয় অথবা বিচারিক আদালত হয়,
কগনিজেন্স কোর্ট অথবা বিচারিক আদালত হইলে 496 অথবা 97, মানে জামিনযোগ্য হইলে 96, জামিন অযোগ্য হইলে কত, 97। কিন্তু কগনিজেন্স কোর্ট মানে আমলি আদালত বা বিচার আদালত যদি জামিন না দেয়, সেই ক্ষেত্রে আপনি যে দায়রা জজের কাছে যাইতেছেন, দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ, এটা কত, 498, এটা হচ্ছে 498। এখন আসমা খানম আমার ভাবতেছে যে কগনিজেন্স কোর্ট কি আর বিচার কোর্ট, বিচার আদালত কি। কগনিজেন্স কোর্ট হচ্ছে, কোর্টে তো যাবেন মাঝে মাঝে, কগনিজেন্স কোর্ট হলো ওই সাক্ষ্য গ্রহণের আগ পর্যন্ত, মামলা বদলি হওয়ার আগ পর্যন্ত যে আদালতে মামলাটা থাকে, ওই জামিন চাওয়া, রিমান্ড শুনানি, যতদিন পর্যন্ত পুলিশ প্রতিবেদন না দিচ্ছে, সিআর মামলায় যতদিন পর্যন্ত আসামিরা হাজির না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মামলাটা বিচার শুরু হয় না, ততদিন পর্যন্ত এই 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 এটা যে আদালতে থাকে সেটার বলে আমলি আদালত। আর যখন জিআর মামলার ক্ষেত্রে জিআর মামলার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট দেয়, ধরেন চার্জশিট একসেপ্ট করছে, বা সিআর মামলার ক্ষেত্রে সকল আসামি হাজির হয়েছে, তখন এই আমলি আদালত মামলাটা বিচারে পাঠায় দেয়, বদলি করে দেয়। যদি দায়রা আদালত হয় তাহলে 205 গ, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় তাহলে 205 গ গ। তারপর ওই আদালতে গিয়ে আপনার হলো ওই চার্জ শুনানি করে, তারপর চার্জ গঠন হয়ে গেলে তারপর হলো আপনার বিচার শুরু। তো এখন এতক্ষণ যে জামিনের কথা বললাম, এটা কগনিজেন্স কোর্টের উদাহরণ দিলাম। এখন বিচারিক আদালতেও আপনার জামিন চাইতে পারেন, ওই যে গড় হাজিরার কারণে আপনার বেল ক্যান্সেল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও আপনার ধরেন ওই যে কয়েক তারিখ হাজিরা দেন না, তখন তো আর আপনার জামিন নাই, তখনও আবার জামিন চাইতে হবে। যদি জামিন যোগ্য হয় 496, জামিন অযোগ্য হলে কত, 497। আবার উনি যদি না দেয় তাহলে আবার চাইতে হবে কোথায়, এই 498 দ্বারা দায়রা জজের কাছে, অথবা কোথায়, হাইকোর্ট বিভাগে। বুঝতে পারছেন? তো ধারাটা কেউ বুঝছেন কিনা, যে নুর ইসলাম ভুইয়া ভাই, একটু বলেন তো যে এই বিধানটা বুঝছেন কিনা, যে কখন 96, কখন 97, কখন 98, একটু ব্যাখ্যা করেন কাইন্ডলি। যখন একটা মামলা জামিনযোগ্য অপরাধ, তো আপনাদের তো আদালত জামিনযোগ্য অপরাধের জন্য 496 ধারায় আমরা জামিনের আবেদন করি। জি। আর যদি জামিন অযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জামিনের আবেদন করবো 497। হুম। এখন 496 বা 97 ধারায় আমরা জামিনের আবেদন করলেই তো আর আদালত আমাদের জামিন দিয়ে দেবে, এটা আদালতের বিবেচনা অনুযায়ী। এখন করলে আবার দিয়ে দিত, ওই যে এখন এই মুহূর্তে পারলে দিয়ে দিত। হ্যাঁ। তখন যদি আমাদের সেটা না মঞ্জুর করে, তখন ওই আদেশটা আমরা 498 ধারায় বিভিন্ন মামলা দায়ের করতে পারবো। এবং 498 ধারায় বিভিন্ন মামলা দায়ের করে প্রথম দায়ের করতে ছিল দায়রা জজের কাছে। যদি তিনি সেটা নামঞ্জুর করে সেক্ষেত্রে আমরা হাইকোর্ট বিভাগ করবো। এটা হচ্ছে 498 ধারায়। এছাড়াও যেটা আমলযোগ্য অপরাধ এবং গ্রেফতারের পূর্বেই জামিন দেওয়ার যে বিধান আছে, যার পক্ষে নিম্ন আদালত আবেদন সম্পর্কে আবেদন ব্যক্তিরাও 498 ধারা আবেদন করে আবেদন। আচ্ছা, তাহলে 498-তে অ্যাকচুয়ালি আর কি ক্ষমতা আছে? আমাদের জামিন যখন জামিন 498 দিয়ে দিল, সেই ক্ষেত্রে জামিনের পরিমাণ জামানতের পরিমাণ বেশি ধরে, সেই জামানত পরিমাণ কমানোর জন্য রাষ্ট্রপতি আমরা ওখানে দুটো নম্বর। ধন্যবাদ। হ্যাঁ, বলেন বলেন। দুটো মামলা যখন আবেদনকারী বিভিন্ন। আচ্ছা, আপনি মানে এটা ফৌজদারি বিবিধ মামলা বলতেছে, বাট আপনি যে মামলা ভাবছেন ওই মামলা না, নতুন কোনো জিনিস না। ওই ওই জিনিসটারে ফৌজদারি মানে ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস বলে, মানে আলাদা কোনো নতুন মামলা না। নতুন মামলা কখনো দায়রা জজে হয় না, নতুন মামলা হয় সরাসরি কোথায়, আমলি আদালতে বা ম্যাজিস্ট্রেটের কাছে। দেখেন, তাহলে আমরা একটু করি, যে এখানে যদি ভাগ করি, যে 498 অধীন গ্রেফতার পূর্বে জামিনের যে দেওয়া হয়, তা গ্রেফতার পূর্ব বা আগাম জামিন নামে হিসেবে বিবেচিত। ফৌজদারি কার্যবিধির 498 ধারার অধীন আগাম জামিনের আবেদন করা হয়। এই ধারায় কি কি কারণ এবং কোন কোন অবস্থায় জামিন মঞ্জুর করা যাবে সে সম্পর্কে কিছু বলা হয়নি, মানে ওই জায়গা বলে নাই যে কোন কোন ক্ষেত্রে আগাম জামিন দিতে পারে। হাইকোর্ট এবং আপিল বিভাগের ভিন্ন বিভিন্ন মামলার রায়ের থেকে এই এই কিছু ক্ষেত্র পাওয়া যায়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিনের একটা ধারাই ছিল, 497A। 497A, 497 ওই ধারায় আগাম জামিন চাওয়া যেত, কিন্তু এখন আর ওই ধারাটা বাতিল করা হয়েছে। এটা সদলে পিন মারে দেন দি ভাই, আগাম জামিনের এখন আর নাই। তাহলে এখন ওই 498 ধারা যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, ওখানে এন্টিসিপেটরি বেল নাই নাই।
কিন্তু এন্টিসিপেটরি বেল দেওয়া হয় এখনো কত ধারায়? 498 ধারায়। দেখেন, যেসব ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যায়, রাষ্ট্র বনাম আব্দুল ওহাব শাহ চৌধুরী মামলা অনুযায়ী আগাম জামিন একটি অনন্য সাধারণ প্রতিকার এবং জামিনের সাধারণ আইনের ব্যতিক্রম, একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। এটা জামিন সংক্রান্ত যে সাধারণ আইন, এটার একটা কি ব্যতিক্রম। এই ধরনের জামিন কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে মঞ্জুর করা যেতে পারে। এই জামিনের প্রধান শর্ত হলো কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন কেন, হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে আটকের চেষ্টা চলছে, এরূপ যদি আদালতকে সন্তুষ্ট করাতে পারে তখন আদালত আগাম জামিনের আদেশ মঞ্জুর করতে পারে। তাহলে আগাম জামিনের ক্ষেত্রে আপনি যে অসুস্থ তা দেখাইলে হবে না। আগাম জামিনের ক্ষেত্রে আমার দেখাইতে হবে কি, যে আমারে শুধুমাত্র হয়রানি করার জন্য আমারে গ্রেফতার যে কোনো সময় করা যেতে পারে, আমি আশঙ্কা করতেছি, তো আমারে ন্যায় বিচারের স্বার্থে কি দেওয়া হোক, আগাম জামিন দেওয়া হোক। তো আপনি যদি এই প্রশ্নটা লেখেন, আগাম জামিনের প্রশ্ন লিখলে অবশ্যই এই কেস রেফারেন্স একটু লিখলে ভালো নাম্বার পাবেন। বুঝতে পারছেন, কেস রেফারেন্স লিখতে হবে। এরপরে আমরা চলে আসি যে কোন আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে। দেখেন, 498 ধারার অধীন দুইটি আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে: এক, হাইকোর্ট বিভাগ; দুই কি, দায়রা আদালত। আচ্ছা, এখানে দায়রা আদালত বলতে বোঝাচ্ছে দায়রা জজ আদালত। দায়রা জজ আদালত যদিও হাইকোর্ট বিভাগেই প্র্যাকটিসে আছে, মানে সচরাচর হাইকোর্ট বিভাগেই আগাম জামিন চাওয়া হয়। আমাদের যে দায়রা জজ আদালত গুলোতে আগাম জামিন চায় না, কিন্তু উনার আগাম জামিন চাইলে আগাম জামিন দেওয়ার এখতিয়ার উনার আছে। দেখেন, এরূপ জামিনের ক্ষেত্রে এই দুই আদালতের একই ক্ষমতা আছে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আসামি পলাতক থাকা অবস্থায় এরূপ জামিনের জন্য আবেদন করতে পারবে না। আসামি যদি পলাতক থাকে তাহলে আবার সে কি করতে পারবে না, আগাম জামিন চাইতে পারবে না। এখন আমরা চলে আসি, দেখেন আন্ডারলাইন করেন, আগাম জামিনের সময়সীমা, মানে সর্বোচ্চ কত দিনের জন্য আগাম জামিন দিতে পারে। আগাম জামিনের সময়সীমা নিয়ে কোডে নির্দিষ্টভাবে উল্লেখ করে নেই। কোড বুঝেন? কোড মানে কোনটা? কোড বলতে বোঝাচ্ছে এই ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি যেহেতু, আবার কোডে কেউ কোর্টে লিখেন না, আপনারা তো কোড 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 একাকার করে ফেলি আমরা। কোর্ট, সিওএটি, কোর্ট মানে হলো যেটা আমরা যে গায়ে পড়ি। সিও ইউআরটি, কোর্ট মানে হচ্ছে কি আদালত। আর সিওডি, কোড, এই কোড মানে বিধি বা আইন। আচ্ছা দেখেন, যেহেতু উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা যায় না, সুতরাং তা দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। যেমন রাষ্ট্র বনাম প্রফেসর ডাক্তার মোর্শেদ হাসান খান মামলায় বলা হয়, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট 8 সপ্তাহের বেশি আগাম জামিন দিতে পারবে। তাহলে আপনি নাম যদি কোন রকম কোন কেসের নাম মনে নাই থাকে তাহলে কি লিখবেন, যে বিচারিক নজির অনুযায়ী আগাম জামিন দেওয়া যায় সর্বোচ্চ কতদিন? 8 সপ্তাহ। 8 সপ্তাহ। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি যে উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এর জামিন মঞ্জুর করা হয় না। উপযুক্ত ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর হলে তা দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হতে হবে। এরপরে দেখেন, আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে আগাম জামিনকে কি সাধারণ জামিনে রূপান্তর করা যাবে কিনা, তো এটা যদি দেখেন যে অভিযুক্ত আবেদনকারীর বিরুদ্ধে জামিনের অপব্যবহারের কোনো অভিযোগ না পেলে আদালত ফৌজদারি কার্যবিধির 561 ক ধারা প্রয়োগের মাধ্যমে আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর করতে পারে। তাহলে আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর করতে পারে কত ধারায়? 561 ক ধারায়। আচ্ছা, এরপর আমরা চলে আসি পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন চাওয়া যাবে কিনা। পুলিশ রিপোর্ট দাখিলের পর, পুলিশ রিপোর্ট মানে হচ্ছে পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন চাওয়া যাবে কিনা। দরজা আটকান দিয়ে গণদোলাই দেবো একজনকে। দরজা আটকান, দরজা আটকান, দরজা আটকে আসে, দরজা আটকে আসে। পুলিশ রিপোর্ট দাখিলের পর পুলিশ রিপোর্ট দাখিলের, তানবিরই দরজা আটকে গেছে। দেখেন, পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন। আচ্ছা, পুলিশ রিপোর্ট আসলে আচ্ছা, অনলাইনে যে ভাইরা আছেন আমার এই জায়গা থেকে হঠাৎ করে ওয়াইফাই চলে গেছে, বুঝতে পারছেন? তো এই কারণে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা ক্লাস শুরু করি আবার। দেখেন, তো দেখেন থ্যাংক ইউ। যে পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন। তো পুলিশ রিপোর্ট আসলে কাকে বলে? পুলিশ রিপোর্ট হচ্ছে যে পুলিশ তদন্ত শেষে
যে রিপোর্ট দেয় সেটাকে বলে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট আমরা পড়ে এসেছি, পুলিশ রিপোর্ট কয় প্রকার হতে পারে বলেন? দুই প্রকার। একটা হচ্ছে আপনার চার্জশিট, আর একটা হচ্ছে কি ফাইনাল রিপোর্ট, এটা মনে রাখবেন। তারপর দেখেন যে পুলিশ রিপোর্ট দাখিল করার পর আগাম জামিন মঞ্জুর করার কোনো কি নেই, সুযোগ নেই। বিভিন্ন মামলায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উঠে আসে। যেমন আলী হায়দার চৌধুরী বনাম রাষ্ট্র মামলা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর আগাম জামিনের কোনো সুযোগ নেই। চার্জশিট দাখিলের পর আগাম জামিন চাওয়া শুনানি করা যায় না, তবে এর কি রয়েছে, ব্যতিক্রম রয়েছে। আপনি একটা জিনিস এই জায়গায় আগাম জামিনের যে ছোট ছোট বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো লিখে ফেলবেন, এবং লাস্টে দেখেন আগাম জামিন মঞ্জুরের নীতি সাধারণত আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে থাকে। আগাম জামিন বিষয়ে নতুন নীতিমালা করে দিয়েছে সুপ্রিম কোর্টের কোন বিভাগ? আপিল বিভাগ। আগের নীতিমালায় এ নিয়ে হাইকোর্টের 7 দফা নির্দেশ থাকলেও এবার তা বাড়িয়ে 16 দফা করা হয়েছে। রাষ্ট্র বনাম প্রফেসর ডাক্তার মোর্শেদ হাসান খান মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগাম জামিনের ক্ষেত্রে 16টি, আন্ডারলাইন করবেন, কয়টি? 16টি নির্দেশ দিয়েছেন। 16টা আপনার মনে থাক বা না থাক, আপনি যে যতগুলা মনে থাকে এইগুলা দেখবেন। দেখেন এফআইআর কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা, এই বিষয়গুলো কিন্তু মূল যে আইন, যে ধারা 498 ধারায় কিন্তু এর কিছুই নাই। আচ্ছা, অভিযোগ কতটুকু গুরুতর বা এতে অভিযুক্তের ভূমিকা বোঝা, অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা, দেখবে যে আগাম জামিন যদি দেয় তাহলে পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা। তারপরে দেখেন এরূপ জামিন মঞ্জুর করার পূর্বে অভিযুক্তের চরিত্র আচরণ দেখা, তার চরিত্র আসলে কিরকম। তারপরে দেখেন গ্রেফতার হওয়া ব্যক্তি অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা তা দেখতে হবে। মানে তারপরে দেখেন 6 নাম্বার, যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন যে আগাম জামিন অন্যান্য সাধারণ সুবিধা যা কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে মঞ্জুর করা উচিত। 8 নম্বরে দেখেন কোন সাক্ষীকে ভয় ভীতি যাতে না দেখাতে পারে আগাম জামিনের ক্ষেত্রে কি দিতে হবে, এমন শর্ত জুড়ে দিতে হবে। তারপরে দেখেন যে জামিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা জামিন দেওয়ার ক্ষেত্রে আহ অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর দেখেন হত্যা, ধর্ষণ, ডাকাতি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেউ জামিন পাবে না। যদি তার বিরুদ্ধে হত্যা মামলা বা ডাকাতি বা ধর্ষণ রিলেটেড কোনো সুনির্দিষ্ট অভিযোগ আগে থেকে থাকে তাহলে তারা কি দিবে না, আগাম জামিন দিবে না। তারপর দেখেন ফৌজদারি কার্যবিধির ধারা 497 বাতিল করা হয়েছে। এটা আগে আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আগাম জামিন রিলেটেড আগে একটা ধারাই ছিল, সেটা হলো 497 বা ক, এখন না কিন্তু ওই ধারাটা কি নাই। তারপরে দেখেন অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না, কারণ এটি তদন্তে কি ঘটায়, ব্যাঘাত ঘটায়। একটু আগে আমরা পড়ে এসেছি যে আগাম জামিন দেওয়া যায় সর্বোচ্চ কয় সপ্তাহ, 8 সপ্তাহ। তারপরে দেখেন আগাম জামিনের ক্ষেত্রে তদন্তের বিষয়টি খেয়াল রাখতে হবে, আগাম জামিনের ক্ষেত্রে অবশ্যই কি দেখতে হবে, তদন্তের। তারপরে দেখেন আগাম জামিন মঞ্জুর করার মাধ্যমে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতে হবে। বলেন তো তদন্তকারী কর্মকর্তারে ইংরেজিতে কি বলে? ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার, জি। 8 সপ্তাহের বেশি কোনো অবস্থাতেই আগাম জামিন নয়। আর রাষ্ট্র বা অভিযোগকারী আবেদন করলে জামিন মঞ্জুরকারী আদালত জামিন বাতিল করতে পারবে। তো এই আর কি, যেহেতু আজান দিয়েছে, নামাজের একটু বিরতি, নামাজ শেষে আবার আমরা শুরু করব। দেখেন তো আমরা এখন চলে আসি ভাই, দেখেন জামিন অযোগ্য অপরাধে জামিন, জামিন অযোগ্য অপরাধে জামিন সম্পর্কে আলোচনা করছে 497 ধারা, একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধে আটক ব্যক্তিকে আদালত জামিনে মুক্তি দিতে পারে। তানভীরের সিটটা দেন, জামিনে মুক্তি দিতে পারে, পিন মেরে দেন। মে বি রিলিজড অন বেল, এই ধারায় মে শব্দটি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ধারার অধীন জামিন দেওয়া আদালতের জন্য কি বাধ্যতামূলক নয়, বরং স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। আদালত জামিন মঞ্জুর করতে পারে, আবার কি নাও পারে। তবে জামিন জামিন অযোগ্য অপরাধটি যদি, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয় এবং এই বিষয়ে আদালতের নিকট যুক্তিসঙ্গত মনে হলে তখন জামিন না দেওয়া আদালতের জন্য কি আদেশ সূচক। বলতেছে যে যদি অপরাধটা হয় মৃত্যুদণ্ডযোগ্য, যদি হয় যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, তাহলে আদালত কি দিবে না, জামিন দিবে না, এবং এটাই ওনার জন্য আদেশ সূচক। তবে আবার দিতে পারে, কারণ 400 দেখেন 497 মে বি রিলিজড অন বেল ব্যবহার করা হয়েছে, এখানে মে শব্দ ব্যবহার করা হয়
এরূপ অপরাধে জড়িত থাকার বিশ্বাসযোগ্য কারণ থাকলে আদালত জামিন মঞ্জুর করবে না। এরূপ যেমন মঞ্জুর না করা আদালতের জন্য কি আদেশ সূচক। এখন তাহলে আপনার যদি প্রশ্ন এসে যায় যে তাহলে জামিন অযোগ্য অপরাধে কি কোনোদিনই জামিন পাবে না? হ্যাঁ পাবে। একটা বিশেষ সুবিধাও দিচ্ছে, যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধও হয় বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধও হয়, তবে তার জন্য একটা সুবিধা আছে। তার নির্দিষ্ট কিছু গ্রাউন্ড প্রমাণ করতে হবে। সেটা হচ্ছে কি দেখেন, জামিন অযোগ্য অপরাধে জামিনের সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য যে কোনো অপরাধের ক্ষেত্রে নিম্নলিখিত অভিযুক্ত ব্যক্তিগণকে আদালত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারেন। যদি অভিযুক্তের বয়স কয় বছর নিচে হয়? 16 বছর নিচে হয়। যদি কি হয়? স্ত্রীলোক হয়, আর অসুস্থ অথবা অক্ষম লোক হলে। তারপরে দেখেন, উপরে উল্লেখিত ব্যক্তিগণ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পেতে পারেন, এটি তাদের জন্য বিশেষ সুবিধা, কিন্তু অধিকার বলে জামিন চাইতে পারে না। 497 ধারায় কিন্তু অ্যাকচুয়ালি অধিকার বলে জামিন চাওয়া কি যাবে বলেন? যাবে না। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জামিনে অযোগ্য অপরাধে অভিযুক্ত কিন্তু বিচার চলাকালে দেখা গেল যে সে এরকম অপরাধে দোষী হবে না, তখন তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। এছাড়া ফৌজদারি কার্যবিধি দেখেন 167(5) ধারায় 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে। আর 339(গ) ধারায় 180 বা 360 দিনের মধ্যে বিচার শেষ হলে, ম্যাজিস্ট্রেট আদালত হলে 180, আর কি হলে 360 বলেন তো? দায়রা হলে 360। এছাড়া দেখেন শেষ না হলে আর 466 ধারায় অভিযুক্ত ব্যক্তি লুনাটিক হলে জামিন অযোগ্য অপরাধেও জামিন মঞ্জুর করা যেতে। তো জামিন রিলেটেড যদি আসে 497 চাইলেও আমি যেহেতু অন্যান্য যা যা জানি দু এক কোথায় এগুলো কি লিখে দিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে জামিন বাতিল করে কখন? জামিন বাতিল করে কখন? তো জামিন কেন বাতিল করে এটার কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা 496, 97, 98-তে নাই। আপনি মনে রাখবেন যে, আচ্ছা একটু একটু অপেক্ষা করেন, একটা ফোন। আচ্ছা, আমরা পড়াই ফিরি ভাই, দেখেন পড়াই ফিরি। সেটা হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা কথা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, জামিন বাতিল ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত বা অন্য কোনো জামিন মঞ্জুরকারী আদালত গ্রেফতার করে হাজতে প্রেরণ করতে পারবে। তবে কি কারণে জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করতে পারবে সেই বিষয়ে এ ধারায় কিছু উল্লেখ করা হয়নি। আন্ডারলাইন করবেন, উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নলিখিত কোনো এক বা একাধিক কারণে জামিন বাতিল করে গ্রেফতার নির্দেশ দিতে পারে। দেখেন, তদন্তে বাধা সৃষ্টি করলে, মানে আপনি জামিনে মুক্তি পাইয়া পরে তদন্তে কি করতেছেন, বাধা সৃষ্টি যদি করেন, তাহলে জামিন বাতিল করতে পারে। সাক্ষীদের হুমকি দিলে বা আক্রমণ করলে, জামিনের শর্ত ভঙ্গ করলে, মামলার বিচারকে প্রভাবিত করার কি করলে, চেষ্টা করলে, সাক্ষ্য প্রমাণ নষ্ট করলে বা করার চেষ্টা করলে, জামিনের অপব্যবহার করলে, ছাড়া পাইয়েই একবার প্রতিশোধ নেওয়া শুরু করছেন, কোন ধরনের সহিংসতা চালালে, যে অপরাধে অভিযুক্ত হিসেবে জামিন পেয়েছে পুনরায় সেই অপরাধ করলে, দেশ থেকে পালানোর চেষ্টা করলে বা আত্মগোপন করলে, জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, এই সকল কারণে এগুলা কোনোটাই কিন্তু আমাদের ধারায় নাই। এগুলা আসছে উচ্চ আদালতের নজিরে, মানে রায় উল্লেখ করছে যে এই সকল কারণে জামিন বাতিল করা যেতে পারে। এছাড়া দেখেন, এছাড়া নিম্নোক্ত কারণেও জামিন বাতিল করে গ্রেফতার করা যায়। এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন ভাই ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ধন্যবাদ। যদি কখনো শুনতে সমস্যা হয় টেক্সট দিয়েন বা কথা বললেন। ধারা 501-এর অধীন যদি ভুলবশত বা প্রতারণা করে, আন্ডারলাইন করেন, অপর্যাপ্ত জামানত দিলে বা পরে জামানত অপর্যাপ্ত হলে আদালত জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। এখানে একটা জিনিস দেখেন, আপনি জামানত যখন কাউরে জামিন দেয়, বলে যে তারে এত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, এখন ওই জামানতটা আদালত যদি মনে করে অপর্যাপ্ত, সে প্রথমে 500 টাকার বন্ডে দিছিল, পরে তার কাছে নিজের কাছে মনে হইতেছে যে না 500 টাকা না, আরো বাড়ানো দরকার, অথবা যদি উনার সাথে কেউ প্রতারণা করে বা ভুলবশত ইচ্ছা করেই এই জামানতটা ভুল লেখে বা ভুল জামানতের বেল বন্ডে যদি ভুল কোনো কিছু লেখে, তাহলে সেই ক্ষেত্রে ওই গ্রেফতারি হাজির হওয়ার নির্দেশ দিয়ে ওই ব্যক্তির হাজির হওয়ার নির্দেশ দেওয়ার জন্য, নির্দেশ দিয়ে কি করতে পারে,
ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। পর্যাপ্ত জামানত সংগ্রহ করতে না পারলে তাকে হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। মানে হচ্ছে যখন এটা ভুল হলো তখন আদালত বলবে যে আমি তো আগে দিছিলাম 500 টাকায় জামিন, 500 টাকার বন্ডে না, জামিন হবে 5,000 টাকার বন্ডে। তো সে যদি এটা না মানে তখন তারে কোথায় পাঠাবে? কারাগারে পাঠাবে। আর মানলে তো জামিন থাকলো। এটা হলো 501। 502 ধারাটা দেখেন, এটা হলো জামিনদারের অব্যাহতি। 502 ধারা অনুযায়ী জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য জামিনদার তার মুচলেকাটি বাতিল করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। ধরেন দিনেশের জামিনদার হচ্ছে আমাদের আমানুর সাহেব। এখন আমানুর সাহেব যদি বলে যে দিনেশ যে কোনো সময় এদিক সেদিক চলে যাবে, ওর আচরণ ভালো না, আমি ওর জামিনদার হব না, তখন সে গিয়ে আদালতে আমানুর সাহেবকে আবেদন জানাইছে। তখন ম্যাজিস্ট্রেট জামিনমুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তখন দিনেশকে হাজির করার জন্য আদালত কি দিবে? ওয়ারেন্ট দিবে। পরোয়ানা অনুসারে উক্ত ব্যক্তি হাজির হলে, যদি হাজির হয়, তাহলে জামিন নতুন জামিনদার সংগ্রহের আদেশ দিবে। বলবে যে দিনেশ, আমানুর সাহেব এসে আবেদন করতে, তিনি আর তোমার জামিনদার থাকবে না, তিনি আর তোমার জামিনদার থাকবে না, তুমি নতুন জামিনদার ঠিক করো। এতে ব্যর্থ হলে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজতে প্রেরণ। তাহলে জামিনদারের অব্যাহতি কত দাঁড়ায়? 502। আচ্ছা, উপরোক্ত যে কোনো কারণে জামিন বাতিল করার পূর্বে আসামি পক্ষকে নোটিশ দিয়ে শুনানির তারিখ ঠিক করতে হবে এবং শুনানির পর জামিন বাতিলের আদেশ দিবে। মানে এমন না যে আবেদনের সাথে সাথে জামিন বাতিল করবে। একটা জিনিস মনে রাখবেন, সব ক্ষেত্রেই অবশ্যই একজনকে কি দিতে হবে? শুনানির সুযোগ দিতে হবে। আমরা দেওয়ানি কার্যবিধিতে পৌঁছলাম ওডি অল্টারাম পার্টেম, মনে আছে? মানে কি, কোনো পক্ষরে না শুনে কোনো আদেশ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে পরীক্ষার প্রশ্নে আসে জামিন নামা বাজেয়াপ্ত। জামিন নামা বাজেয়াপ্ত মানে একটা জামিন নামা বাজেয়াপ্ত কখন করে? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর গোল দিবেন 514 ধারায় জামিন নামা বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান করা হয়েছে। ধারা 514 অনুযায়ী নিম্নোক্ত আদালত জামিন নামা বাজেয়াপ্ত করতে পারে। যে আদালত জামিন নামাটি গ্রহণ করেছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বলেন তো, তাহলে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে কিনা? মানে জামিন নামা বাজেয়াপ্ত করতে 514 ধারায় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে কিনা? হ্যাঁ, বলেন। প্রথম কথার মধ্যে তো দ্বিতীয় দ্বিতীয় পড়ে, যে আদালত জামিন পারে স্যার, নামা পারে স্যার, গ্রহণ করছিল। বুঝতে পারছেন? পারে স্যার। এটা ছাড়াও আপনি এই যে প্রথমটা বলেন, যে আদালত জামিন নামাটি গ্রহণ করছিল, তো জামিন নামা গ্রহণ তো দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও করে। করতে জি, পারে স্যার। দেখেন, উপরোক্ত আদালত যদি দেখেন জামিন নামা বাজেয়াপ্ত হয়েছে। জামিন নামা কেন বাজেয়াপ্ত হয়? যখন আপনি জামিনের শর্ত ভঙ্গ করে আসামি, তখন সেটা কি হয়? জামিন নামা বাজেয়াপ্ত হয়। ধরেন ওই দিনেশ চলে গেছে, দিনেশ রে 5,000 টাকার বন্ডে জামিন দিছিল, আমানুল সাহেব ছিলেন জামিনদার, এখন দিনেশ ভারত চলে গেছে। তাহলে এই 5,000 টাকা জামিনদার বাজেয়াপ্ত, জামিন নামা বাজেয়াপ্ত হয়েছে। এখন এই 5,000 টাকা আদায় করা হবে কার কাছ থেকে বলেন? এই যে জামিনদার ছিল আমানুর, তার কাছ থেকে আদায় করা হবে। এই আদায়ের পদ্ধতিটাই বলছে 514 ধারায়। কত ধারায়? 514 ধারায়। দেখেন, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে জামিন নামায় বর্ণিত অর্থ পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলবেন। আগে আমানুরে বলবে যে আপনি এই টাকা পরিশোধ করেন, বা কেন পরিশোধ করবেন না কারণ দর্শাতে। কারণ দর্শাতে ব্যর্থ হলে, যদি আমানুর সাহেব কারণ দর্শাতে কি হয়, ব্যর্থ হয় বা অর্থ প্রদান করা না হলে, উক্ত মুচলেকাবদ্ধ ব্যক্তির গোল দিবেন অস্থাবর সম্পত্তি। কোন ধরনের সম্পত্তি? দেখেন, অস্থাবর সম্পত্তি। এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ যে জামিন নামার ক্ষেত্রে বাজেয়াপ্ত হলে কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। এবং সেই ব্যক্তি মারা গেলে, আমানুর সাহেব যদি না থাকে, তাহলে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে হতে এই যে দেখেন অস্থাবর সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারি পূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারেন। তাহলে যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন তাদেরকে বলি যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে জামিন নামা বাজেয়াপ্তির ক্ষেত্রে ওই যে জামিনদার ছিলেন তার কোন ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত মানে ক্রয় করা হয়? অস্থাবর সম্পত্তি। উক্ত অর্থ পরিশোধ না করলে বা উক্ত ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে আদালত আন্ডার ওয়ারেন্ট ইস্যু করেছিলেন, সে আদালতের আদেশ ক্রমে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আন্ডারলাইন করেন 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তারা যদি আপনারে, অনেক সময় এমন আমি দেখছি যে আমাদের এক মামলায় এক সীমান্ত ছিল 50,000 টাকার বন্ডে জামিন। তাহলে 50,000 টাকার বন্ড সে যদি আর না আসতো, এই 50,000 টাকা তো জামিনদারের দেয়া লাগতো। আর এই 50,000 টাকা না দিলে তার জেল হতো কতদিন? হ্যাঁ,
দেওয়ানি কারাগারে 6 মাস। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লেখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশোধ করতে বাধ্য করতে পারে। তবে আদালতে যদি মনে হয়, সে বললো যে ঠিক আছে 50,000 দেওয়া লাগবে না, আপনি 25,000 দেন, কোন জামিন নামা, এই পরের কথাটা গুরুত্বপূর্ণ দেখেন, কোন জামিন নামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে তার উক্ত সম্পত্তি জামিন নামা সম্পর্কের সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ যদি দিনেশ শর্তভঙ্গ করার আগে আমানুর সাহেব যদি এই জগতে না থাকে, তাহলে দিনেশ পরবর্তীতে শর্তটা যদি ভঙ্গ করে, তাহলে আমানুরের আর কোনো দায় দায়িত্ব নাই। এটা বলছে। তো এটা গুরুত্বপূর্ণ যে জামিননামা বাজেয়াপ্ত 514 ধারা, এটা ফ্যাক্টটা 514 মনে রেখা নিজের মতো করে লিখলে হলো। রুবেল, আপনার কিন্তু খুবই বাজে অবস্থা। আপনি যদি নিজেরা না শুধরাতে পারেন, আবার কিন্তু প্রিলি দেওয়া লাগবে, দেওয়ানি কারাগারে আর নাহলে বিদেশে যাওয়ার চেষ্টা করতে হবে। তো যে জিনিস অর্জন করছেন রিটেনে একটু সিরিয়াস হন, প্রচুর কষ্ট করা লাগবে। আর শনিবারে কিন্তু পরীক্ষা আছে। আর সবার খাতা দেখছি, দেখেন, যদি কারো খাতা থেকে থাকে খাতা নিয়ে নিয়েন। দেখেন, আমরা এখন চলে আসি, আমাদের গ নাম্বার প্রশ্নে ছিল যে কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা কিভাবে নির্ধারণ করা হয়। কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা দ্বিতীয় তফসিলের কত কলামে আছে বলেন? কত কলাম? পঞ্চম কলাম। এখন দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যদি থাকে, সে জায়গা বলা আছে কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। এছাড়া বিশেষ আইন যেগুলো, বিশেষ আইনের ক্ষেত্রে ওই 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 সকল আইনে বলা আছে যে সেই ওই আইনে বলা আছে যে কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। যদি ওই আইনে জামিনযোগ্যতা বা জামিন অযোগ্যের ব্যাপারে কিছু বলা না থাকে, তাহলে প্রযোজ্য হবে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। বুঝতে পারছেন? এই যে একটু পড়ি দেখেন, দণ্ডবিধি এবং অন্যান্য আইনে বর্ণিত কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তার নির্ধারণ করার সুনির্দিষ্ট উপায় আছে। ফৌজদারি কার্যবিধির 4-1 খ ধারায় বলা হয়েছে। কত ধারায়? দ্বিতীয় তফসিলে যেসব অপরাধ জামিনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে তা ব্যতীত অন্য সব অপরাধ জামিন অযোগ্য। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে একটি অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্দিষ্ট করে বলা আছে। মূলত দণ্ডবিধি 1860-এর অপরাধ সমূহকে নির্দিষ্ট করে জামিনযোগ্যতা বা জামিন অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এছাড়া পরেরটা দেখেন, যে অন্যান্য আইন বা বিশেষ আইনের মধ্যে কোন নির্দিষ্ট ধারায় উল্লেখ করা হয় যে উক্ত আইনের কোন কোন অপরাধ জামিনযোগ্য আর কোন কোন অপরাধ কি জামিন অযোগ্য। যেমন দেখেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এই যে কিছুদিন আগে যে কারফিউ দিল, এই কারফিউ এর বাংলা হচ্ছে সান্ধ্য আইন। কি আইন? সান্ধ্য আইন। এই কারফিউ আছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের কত ধারায়? বলতে গেলাম 24 ধারায়। দেখেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 32 ধারায় উক্ত আইনের অধীন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্যতা উল্লেখ করা হয়েছে। আবার মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 13 ধারায় একই বিষয় বলা হয়েছে। মানে দণ্ডবিধির অধীন যা অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা বলছে দ্বিতীয় তফসিলের কত গলা? পঞ্চাশ। আর বিশেষ আইনের মধ্যেই বলা আছে যে ওটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। কিন্তু এটা দেখেন, আইনে জামিনের ব্যাপারে বলা থাকে যে এই আইনের অধীন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির তফসিল দ্বিতীয় তফসিল প্রযোজ্য হবে, তখন উক্ত আইনের আহ অধীন জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিনা তা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দ্বারা নির্ধারিত হবে। কিন্তু এই জায়গায়, সরি, কিছু আইনে ভুল বলছি, কিছু আইনে জামিনের ব্যাপারে বলা থাকে। কিছু আইন মানে, ধরেন, আমি একটা উদাহরণ দেই, যে আপনি যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এনআই অ্যাক্টের মামলা, এনআই অ্যাক্টের মামলা, ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কোনো ধারাই কিন্তু বলে নাই যে এটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, তাহলে এই ক্ষেত্রে আমার প্রযোজ্য হবে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। বুঝতে পারছেন? এরকম আর কি, যদি বিশেষ আইনে বলা থাকে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। তবে সাধারণ সূত্র হলো যে মানে যে অপরাধের সাজা 3 বছরের কম, সেটা হচ্ছে কি জামিনযোগ্য। মানে এটা কোথাও লেখা নাই, আপনি ওইভাবে চিন্তা করলে যার সাজা সাধারণত 3 বছরের কম বা 2 বছরের কম, সেটাই হচ্ছে জামিনযোগ্য। আমরা পরের প্রশ্নটা যদি দেখি, দেখেন যে কোন কোন অবস্থাতে একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণের আদেশ দিতে পারে।
জামিনে মুক্ত, তাহলে এটা ওই যে জামিন বাতিলের উত্তরও যা, এটার উত্তরও কি তাই। আর ওটা যদি বিস্তারিত না লেখেন, জাস্ট লিখবেন 501 আর 502। আর জামিনদারকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা করুন। জামিনদারের অব্যাহতি কত দাঁড়ায়? 502 কিন্তু আমরা ইতিমধ্যে কি পড়ে ফেলেছি। তারপরেও দেখেন যে 502 জামিনদারের অব্যাহতি বা ডিসচার্জ অফ সিউরিটিস। দেখি সজল সাহেব বলেন, এই ডিসচার্জ অফ সিউরিটিস আরো একটা ধারায় আছে, সেই ধারাটা কত সজল সাহেব? অনলাইনে যারা আছেন আপনাদের কাছ থেকে আশা করতেছি এই ডিসচার্জ অফ সিউরিটিস আরো একটা ধারা আছে, সেই ধারাটা কত ধারা? আনারুল হক সাহেব কত ধারা? স্যার 202 ঘর নাকি স্যার? ও না, একশো সরি, ছাব্বিশ স্যার 126 126, ওইটা সরি ডিসচার্জ স্যার, অফ জি স্যার সিউরিটিস, ওটা 126। হলো ওই মুসলেখা, ওই যে শান্তি রক্ষা সদাচরণ। আর এইটা হলো এই যে যে মামলার ক্ষেত্রে যে জামিন দেয়, এটা হলো কত দ্বারা? 502 দ্বারা। দেখেন, জামিনদারকে জামিনদারগণকে অব্যাহতি, জামিনে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়ার সময় এক বা একাধিক জামিনদারের প্রয়োজন হয়। ওই যে যে দেখবেন যে যখন জামিন দেয় তখন বলে এত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, ওই জায়গায় জামিনদারের সংখ্যা উল্লেখ থাকে যে এক বা একাধিক জামিনদার। জামিনদারগণ জামিনের বন্ডে স্বাক্ষরের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করে। সাধারণত উকিল সাহেবরাই তো জামিনদার হয় বোধ হয়, নাকি না কোনো কোনো ক্ষেত্রে হন না? আচ্ছা, উক্ত বন্ডে নির্দিষ্ট বিষয় পরিমাণ হয় আর জামানতের টাকা স্থানীয় থাকে উল্লেখ স্যার। থাকে। যদি জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি জামিনের শর্ত পালনে ব্যর্থ হয় বা পালিয়ে যায়, তখন জামিনদারের উক্ত অর্থ কি করবে? পরিশোধ করবে, এবং জামিনের বন্ডে উল্লেখিত সময় জামিনদার জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাজির করবে। 502 ধারা অনুযায়ী দেখেন, জামিনদার যদি তার স্বাক্ষরিত বন্ড মুচলেকা বাতিল করতে চায়, তখন ম্যাজিস্ট্রেটের নিকট এর জন্য কি করবে? আবেদন করবে। তখন ম্যাজিস্ট্রেট উক্ত আবেদন গ্রহণ করে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তখন জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি হাজির হলে ম্যাজিস্ট্রেট তাকে নতুন জামিনদার সংগ্রহ করতে বলবে এবং আবেদনকারী জামিনদারকে অব্যাহতি প্রদান। তো এটা আমরা জামিন রিলেটেড বিষয় শুরু করলাম, এখন জামিনের মুসাবিদা দেখবো। 23 নম্বর প্রশ্নটা পরে পড়বো। আজকে আপনাদের যে শীটটা দিছি, এটা একটু সবাই হাতে নেন, এটা দেখবো আমরা। দাঁড়ান, আমি দিচ্ছি, wait। যারা কোর্টে প্র্যাকটিস করেন তারা জানার কথা, তবে আমার ধারণা রুবেল জানবেন না নাই। রুবেল কি বেল পিটিশন লেখেন টাকেন? মাঝে মাঝে লিখছি। কি যে লেখেন! আজাদ সাহেব আসে না কে? হ্যালো, অনলাইনে যারা আছে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি হ্যালো। স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে। এই আপনাদের কথা তো শুনি না, শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শোনা যাচ্ছে, স্যার শুনতে পাচ্ছি। ওকে, দেখেন ভাই, তো আমরা একটু যদি এটা দেখি, ফৌজদারি কার্যবিধির 426(2) ক ধারা মোতাবেক আপিলের স্বার্থে জামিনের প্রার্থনা। গতদিন আমরা যখন আপিল করছিলাম, যে আমরা জানি যে যদি কোনো ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয় কত? 1 বছর, অনধিক 1 বছর, তাহলে যে আদালত কারাদণ্ড দিল সেই আদালতেই জামিন চাওয়া যাবে। কিসের শর্তে? আপিলের শর্তে। সেই জামিনের মুসাবিদাটা দেখেন, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, সূত্র জিআর মামলা নং এত,
ধারা এত এত এত, দণ্ডবিধি। মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ জিদান গং, যদি এই ধরনের আসে তাহলে ধারা আপনি আপনার মতো করে বসাবেন। মোহাম্মদ জিদান গং, গং মানে জানেন? গং মানে হচ্ছে আদার্স, অন্যান্য। ঠিক আছে। আসামি, বনাম হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে এই জায়গা কি, বাদী। বিষয় দেখেন, ফৌজদারি কার্যবিধির প্র্যাকটিসে কিন্তু এই ধারা টারা কিছু লেখে না, লেখেন কি? অসীম লেখেন? অসীম আমানুর সাহেব লেখেন? লেখেন না, ধারা মানে লেখেন না। দেয় ফৌজদারি কার্যবিধি 426(2) ক ধারা মোতাবেক আপিলের শর্তে জামিনের প্রার্থনা। তো দেখেন, আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে 1 নাম্বার, যে আসামি দেশের একজন আইন মান্যকারী, নিরীহ, নিরপরাধ, নির্দোষ প্রকৃতির, শান্তিপ্রিয় নাগরিক। মামলার ঘটনার সাথে তার কোনরূপ কি নেই, সংশ্লিষ্টতা নেই। মামলাটি গত তারিখে আপনার আদালতে বিচারের জন্য মানে গত, এ জায়গায় একটা তারিখ লেখেন, গত ডট ডট তারিখে, এ জায়গায় একটা তারিখ লিখবেন, ঠিক আছে? মানে গত এত তারিখে বিচারের জন্য আসে। পাইছেন? 2 নাম্বার, 2 নাম্বার পয়েন্টে। না না, গত এত তারিখ, 3/1 আগে দিবেন একটা ডেট, যে এত তারিখে বিচারের জন্য আসে। মানে এই হ্যাঁ, এই আদালতে বিচারের জন্য বদলি হয়ে আসে এত তারিখে। আসামি প্রতিটি তারিখে আদালতে কি ছিল, হাজির ছিল। বিগত 3/1/2022 ইংরেজি তারিখে মামলাটা গৃহীত হয়। বিগত 4/4/2022 ইংরেজি তারিখে আপনার আদালতে বিচারের জন্য আসে। সাক্ষ্য প্রমাণ শেষে অদ্য রায়ের জন্য দিন ধার্য করেন। সাক্ষ্য অদ্য মানে কি, আজকেই। তো সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামি জিদানকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জিদানকে দিচ্ছে কয় মাস? 6 মাস। আসামি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ফৌজদারি কার্যবিধি 426(2) ক ধারা অনুসারে আপিলের শর্তে জামিনের আবেদন করেছে। অতএব প্রার্থনা এই যে, আচ্ছা, তাহলে এটা আমরা ইনশাল্লাহ পারবো। 2021 সালের বার কাউন্সিল পরীক্ষা একটা প্রশ্ন আসছে, এই ফ্যাক্টটা একটু পড়ি, বের করে নানুল শেখ দেখেন কি। সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে একটি জমি রেজিস্ট্রি করাকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারেন। এই জায়গায় একটা জাল নামপত্তনের কপি, জাল নামপত্তনের কপি দিছে কে? টি। আর সাব রেজিস্ট্রার বুঝতে পারে যে এই কপিটা হচ্ছে কি, জাল। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 195(c) অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দ্য পেনাল কোড 1860 এর ভুল দেবেন 471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করলে, নালিশি দরখাস্ত দাখিল করলে 471 ধারায় মামলা করছে। 471 ধারায় কি আছে আমি আপনাদের মনে করাই দিই। 471 ধারায় আছে জাল দলিল জেনেও যদি কেউ ব্যবহার করে, জাল দলিল জেনেও যদি কেউ কি ব্যবহার করে, দরখাস্ত দাখিল করলে আদালত ওই জায়গায় দাঁড়িয়ে হয়ে গেছে, জায়গা টি হবে। আদালত, পাইছেন? আনারুল হক সাহেব লেখেন, কি লেখেন? পান নাই বোধ হয়। ওইসব দেখে লাভ নাই, দেখবেন আসল নিউজ। থাক, আপাতত এই পড়ার মধ্যে থাকি, আমরা শেষ করি। দেখেন, টি এর বিরুদ্ধে কোন উপদেষ্টা এখনো বানাই নেই, এখনো আছে। ফেসবুক দেখে বিশ্বাস করবেন না। দেখেন, হ্যাঁ, দাড়ি দাড়ি না, এটা কি হবে? টি এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন। তাহলে এই জায়গায় মামলা করছে কে বলেন তো? সাব রেজিস্ট্রার। কার বিরুদ্ধে? টি এর বিরুদ্ধে। কেন মামলা করলো? কারণ সে একটা ওই জাল নামপত্তনের দলিল দেখাইছে। আপনি ওই যে আবার দাঁড়িয়ে গেছে, আপনি টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে আপনি দিচ্ছেন, টি এর মাথা পাত চলে গেছে আর কি। টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে পূর্বোক্ত ঘটনায় উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে 4টি আইনানুগ যুক্তি সহ টি এর জামিনের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। বার কাউন্সিল পরীক্ষা কত? 2021। কাহিনী কি বুঝছেন? এই জায়গায় তার বিরুদ্ধে মামলা হয়েছে কত ধারায়? 471 ধারায়। আর এখনো কি তারা গ্রেফতার করছে? করে নাই। 471 ধারার সাজা হলো জালিয়াতির যে সাজা, 471 ধারারও কি সেই সাজা, 2 বছর।
তাহলে এটা এইভাবে আসতে পারে, অথবা 496 ধারায় জামিনের দরখাস্ত। 96 ধারায় কি আছে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। এখন এটা বোঝানোর আগে আপনাদের আর একটু কাহিনী বোঝানো দরকার, যেটা আপনাদের প্রিলিতে পড়াইছিলাম, লিখিততে পড়াই নাই। সেটা হচ্ছে গত ক্লাসে বলছি যে যখন সরকারি কর্মকর্তা, চাকরি রিলেটেড কোনো মামলা সরকারি কর্মকর্তাকেই করতে হবে, বা কোনো আদালতে যদি জাল দলিল দেখায় বা আদালতে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তখন ওই আদালতকে বা তার উপরস্থ আদালতকেই মামলাটা করতে হবে। তারা ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি মামলা করে তাহলে এটা আমলে নেওয়া হবে না। এই কথাটা বলছে 195 ধারায়। কত ধারায় বলেন? 195 ধারায়। এবং 195 ধারায় এই জায়গা দেওয়ানি রাজস্ব 476 ধারার বিধান অনুসারে আদালত বলতে বুঝাইছে দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি। কত কত বলেন? দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি। ওই জায়গা সাব রেজিস্ট্রি অফিসার রে ক্ষমতা আদালত হিসেবে গণ্য করা হয় নাই। বুঝেন কিনা? তো ওই জায়গায় এই যে সাব রেজিস্ট্রি অফিসার এই জায়গায় যে মামলা করছে, অ্যাকচুয়ালি এই মামলাটা হবে না। উনি ওনার রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যে বিধান আছে সেই বিধান অনুযায়ী উনি ওই জায়গা শাস্তি দিবে। কিন্তু উনি এই জায়গা আইসা এই 471 দ্বারা মামলা করতে পারে না। 471 দ্বারা মামলা করতো যদি সেটা দেওয়ানি আদালত হতো, ফৌজদারি আদালত হতো, অথবা কি আদালত হতো? রাজস্ব আদালত। কাহিনী বুঝেন কিনা? আর এই 195 ধারার সাথে আমার রিলেশন আছে 476 ধারা। 476 ক ধারা, 476 খ ধারা। একটু বুঝাই। ধরেন গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন একটা জাল দলিল দেখাইছে। তাহলে 195 ধারায় বলছে যে ওই জাল দলিল রিলেটেড মামলা করতে হবে গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, বা উনি যে আদালতের অধীনস্থ সে আদালতে, মানে জেলা জজকে, জেলা ও দারা জজকে। এখন 476 ধারায় বলতেছে যে এই মামলা উনি করবে, নিজে স্বপ্রণোদিত হয়ে করবে, অথবা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে করবে। এই কথাটা বলছে 473-এ। মানে উনি নিজের স্থায়ী মামলা তার বিরুদ্ধে করবে, অথবা কি কারো আবেদনের ভিত্তিতে করবে। ধরেন আনারুল হক সাহেব উনি অপর পক্ষে ছিল, উনি যাই চিফ স্যারের কাছে দরখাস্ত দিয়েছে 476 দ্বারা, যে ওনার যে এই জায়গা জাল দলিল দেখাইছে অমুক, এই জায়গা আপনাকেই মামলা করতে হবে। আপনি ব্যতীত অন্য কেউ মামলা করলে এটা আমলে নেওয়ার বিধান নাই। তো উনি দরখাস্ত দিচ্ছে চিফ স্যারের কোর্টে কত দ্বারায়? 476 দ্বারায়। আচ্ছা, ধরেন চিফ স্যার ওনার দরখাস্ত নামঞ্জুরও করে নাই, আবার কোনো মামলাও করে নাই। এখন আমানুল হক আমানুল আনোয়ারুল হক সাহেব মামলা করবে হচ্ছে আপনার এখন দায়রা জজের কাছে মামলা না, দরখাস্ত দিবে 476 কতে। কততে বলেন? 476 কতে। 476 কতে গিয়ে উনি বলবে যে অমুক তারিখে একটা জাল দলিল দেখায়, 476 দ্বারা আমি চিফ স্যারের কাছে দরখাস্ত দিয়েছিলাম, উনি আমার দরখাস্ত নামঞ্জুর করেন নাই, কোনো মামলাও করেন নাই। এখন আপনার এখতিয়ার আছে, আপনি মামলা করেন। এই দরখাস্তটা উনি দায়রা জজের কাছে দিবে কত দ্বারায়? 476 ক। 476 ধরেন দায়রা জজ ওই দরখাস্ত নামঞ্জুর করে দিছে, বা দায়রা জজও কোনো মামলা করে নাই, তখন উনি ওই আদেশের বিরুদ্ধে আপিল করবে হাইকোর্ট বিভাগে 476 খ ধারায়। কাহিনী বুঝতে? আচ্ছা ভাই দেখেন, শুনেন, একটু শুনেন। তাহলে যে আমরা এখানে জামিনের দরখাস্ত পড়ার আগে যে যে কথাগুলো বললাম, যেহেতু এখানে সাব রেজিস্ট্রারের কাছে একটা মিথ্যা দলিল দেখাইছে, এখানে সাব রেজিস্ট্রার 195 সি অনুযায়ী উনি যে মামলাটা করেছেন, এই জায়গা উনি সাব রেজিস্ট্রারের ক্ষেত্রে কিন্তু 195 বা 476 বিধান প্রযোজ্য না। তো তারপরেও যেহেতু উনি মামলা করছে এবং আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যুও করছে, এখন আমার জামিন চাইতে হবে। যেহেতু মামলা হয়ে গেছে, এখন জামিন চাইতে হবে। যদি ধরেন আপনি জানেন না, যে পরীক্ষায় আসলো যে আপনি জানেন না যে 471 দ্বারা সাজা কি, বা এটা জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য, কিছু আমি জানি না, তাহলে জামিন যোগ্য জামিন অযোগ্য কিছুই যদি আমি না জানি, তাহলে আমার 96 97 কিছুই উল্লেখ করার দরকার নাই। আমি বলবো যে জামিনের আবেদন। দেখেন, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা, সিআর কেস নাম্বার এত, ধারা 471, দণ্ডবিধি 1860, সাব রেজিস্ট্রার সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিস সুলতানপুর ঢাকা, ইনি হচ্ছে এই মামলার কি নালিশকারী। বনাম টি, ইনি হচ্ছে কি আসামি দরখাস্তকারী। বিষয় দেখেন যে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক দরখাস্তকারী আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির 496 ধারায় জামিনের দরখাস্ত। যদি এই জায়গায় তারে গ্রেফতার করে নিয়ে আসতো, তাইলে আমি আর স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক লিখতাম না, তখন আমি লিখলাম কি
হাজতি, বুঝতে পারছেন? হাজতি আসামি পক্ষে এত ধারায় জামিনের দরখাস্ত, যেহেতু তাকে এখনো গ্রেফতার করে নাই, তার মানে আমি এখানে কি আত্মসমর্পণ করতেছি, এই কারণে এখানে স্বেচ্ছা আত্মসমর্পণ পূর্বক আমার লিখতে হবে। আচ্ছা, তারপরে আসেন যে উল্লেখিত আসামি দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে দরখাস্তকারী আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ আইন মান্যকারী ব্যক্তি বটে। তারপরে দেখেন নালিশকারী নালিশি দরখাস্তের সংক্ষিপ্ত বর্ণনা, এই যে সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে একটি জমি রেজিস্ট্রি করা গেলে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্ম বুঝতে পারে। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সেকশন 195C অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দ্য পেনাল কোড 1860 এর 471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করে উক্ত নালিশি দরখাস্ত গ্রহণ করে ম্যাজিস্ট্রেট উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কি করে, ইস্যু করে। তারপরে দেখেন 3 নাম্বার, যেহেতু আসামির বিরুদ্ধে আনিত 471 ধারার অপরাধটি একটি জামিনযোগ্য অপরাধ, এমন মামলায় জামিন পেতে আসামি আইনত কি অধিকারী। 4 নাম্বার দেখেন, যেহেতু জি আমি লিখবো না, সে সে অসহায় কি লিখবো সেটা আপনি বলবেন যে এই টোটালি জামিনযোগ্য জামিন অযোগ্য আমার লাইনে যাওয়ার দরকার নাই। দেখেন, যেহেতু তারিখ জায়গা টি করেন ভাই 4 নাম্বার, যেহেতু টি উক্ত জাল নামপত্তনের কপি কোনো আদালতের কার্যধারায় দাখিল করেনি, এটা আন্ডারলাইন করেন। মানে এই জায়গা তো সে এই যে সাব রেজিস্ট্রার কোনো আদালত না, বুঝতে পারছেন? তো এটা সেহেতু টি দণ্ডবিধির 471 ধারায় অপরাধ করেনি, এটা বোঝা যাচ্ছে আর কি, যেহেতু সাব রেজিস্ট্রার কোনো কি না আদালত না, তো এই জায়গায় সে 471 ধারায় অপরাধ করেনি। যেহেতু রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কোনো আদালত নয়, এই যে দেখেন কোনো কি নয় আদালত নয়, সেহেতু দণ্ডবিধি 471 ধারার অপরাধ বিষয়ে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কর্তৃক আসামি আবার টি দেন, টি এর বিরুদ্ধে দাখিলকৃত নালিশটি কি না রক্ষণীয় না। যারা অনলাইনে আছেন তাদেরকে আমি সংশোধন করে আরেকটা কপি দিয়ে দিব, টি টি অনেক জায়গায় উঠে নাই। আসামি টি এর বিরুদ্ধে দাখিলকৃত নালিশটি কি নয়, রক্ষণীয় নয়। যেহেতু 471 ধারায় আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তির নালিশের ভিত্তিতে মামলার কার্যক্রম শুরু হতে পারে না, সেহেতু সাব রেজিস্ট্রার কর্তৃক দখলকৃত নালিশি মামলাটা কি নয়, রক্ষণীয় না। যেহেতু টি উক্ত জাল নামপত্তনের কপি কোন আন্ডারলাইন করেন সাক্ষ্য গ্রহণের কার্যধারায় সাক্ষ্য হিসেবে প্রদান করেনি, সেহেতু টি কোনো কি করে নাই, অপরাধ করে নাই, মানে সে কোনো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে কিন্তু এই দলিল দাখিল করে নাই। যেহেতু আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের দরখাস্ত প্রার্থনা করেছে, যেহেতু দরখাস্তকারী আসামি বাংলাদেশের নাগরিক এবং জামিনে মুক্তি পেলে তিনি পলায়ন করবে না বা জামিনের শর্ত কি করবে না, ভঙ্গ করবে না। আপনি আরো একটা পয়েন্ট দিতে পারেন যে অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকালে উপস্থাপন করা হবে। অতএব দরখাস্তকারী আসামিকে জামিন মঞ্জুর করতে আদালতের কি হয়, সদয় মর্জি হয়। তারিখ শেষ। তাহলে জামিনের দরখাস্ত অ্যাকচুয়ালি লেখা খুব সহজ, বাট আপনার কিছু খুঁটিনাটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এটা কি 496 ধারা নাকি 97 ধারা, এটা কি হাজতি আসামি নাকি আত্মসমর্পণকারী আসামি, আর কোন আদালতে আমি চাইবো। দেখেন, এবার আমরা 497 ধারার একটা দরখাস্ত দেখি, হুবহু এক। আগেরটা ছিল জামিনযোগ্য অপরাধ, আর এটা কি হবে, জামিন অযোগ্য অপরাধ। আর এটা কিন্তু দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ হবে না। কেন হবে না জানেন? কারণ দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে তো 497-তে, দায়রা জজ বা হাইকোর্টে চাবে কত ধারায়, 498। আচ্ছা, দায়রা জজের কাছেও 97 ধারা আপনি চাইতে পারেন যখন দায়রা জজ হচ্ছে বিচারিক আদালত, কিন্তু সেটা আবার ফৌজদারি বিবিধ মামলা না। খুনের মামলায়, ধরেন খুনের মামলায় বিচারিক আদালত হচ্ছে দায়রা জজ, তা যে আসামি 1 তারিখ হাজির হয় নাই, তখন তার কি হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে, তখন সে জামিন চাইবে ওই 497 ধারায়। বুঝতে পারছেন? দেখেন, যাই হোক, বেশি গভীরে গেলে আবার সমস্যা। যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, সূত্র জিআর মামলা নং 321/2022, ধারা 34, 307-এ আছে হত্যার প্রচেষ্টা, 323-এ আছে ভলেন্টারি কজিং হার্ট, 324-এ আছে ভলেন্টারি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপেন, 379-তে আছে আপনার কি বলেন তো চুরির শাস্তি, 382-তে আছে মৃত্যু বা গুরুতর আঘাতের মানে প্রস্তুতি সহ চুরি, 385-তে আছে হচ্ছে আপনার ওই ক্ষতির ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ, আর 506-তে আছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। আচ্ছা,
এটা তো আমি জাস্ট একটা নমুনা দেখাইলাম, আপনার একটা ফ্যাক্ট দিয়ে দিবে, ওই ফ্যাক্টে যে যে ধারা পড়ে আপনি সেই সেই ধারা দিবেন। আর যদি মনে করেন, বুঝতে পারছেন, আর যদি মনে করেন যে এত ধারা আপনি না দিবেন, আপনি সহজে 379 চুরি দিয়ে দিবেন, যেটা, হ্যাঁ। আচ্ছা, তবে 497 মানেই আপনি যে অপরাধটার কথা লিখবেন সেটা কি অপরাধ, জামিন অযোগ্য করতে হবে। দেখেন, জিদানগং, জিদানগং ভার্সেস মেসিগং দিলে ভালো হইতো। দেখেন জিদানগং, এটা হচ্ছে কি আসামি বনাম রাষ্ট্র, ইনি হচ্ছে বাদী। হাজতে আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 497 ধারায় জামিনের আবেদন। তাহলে আমরা এই জায়গায় একটু দেখি যে আসামি পক্ষে সবিনয় নিবেদন এই যে, হাজতি আসামি একজন সম্পূর্ণ নিরীহ নিরপরাধ এবং নির্দোষ প্রকৃতির ব্যক্তি। অভিযোগপত্রের বর্ণনা মতে কথিত তারিখ ও সময়ে কথিত অপরাধের সহিত হাজতি আসামি কোনো ক্রমে কি ছিল না, জড়িত ছিল না। পক্ষান্তরে অভিযোগকারী নিছক হয়রানি করিবার পদ মতলবে অত্র মিথ্যা মামলা হাজতি আসামিকে মিথ্যি ভাবে জড়িত করিয়াছে। অত্র মামলার অভিযোগের বর্ণনা মতে আসামি বিগত এত তারিখে আনুমানিক দুপুর 3 ঘটিকার সময় ডব্লিউআইসি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ঘাটপাড় এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান করে আসামি অসৎ উদ্দেশ্যে বাদিনীর হাত ধরিয়া টানাটানি করতে থাকে। টানা হেঁচড়ার এক পর্যায়ে আসামি হত্যার উদ্দেশ্যে বাদিনীকে গলায় ছুরি ধরিয়া হত্যার ভয়ভীতি প্রদর্শন করে এবং চিৎকার চেঁচামেচিতে 2 নং আসামি মুখ চাপিয়া ধরে। আসামি সহ অজ্ঞাত ব্যক্তি বাদিনীকে ডান হাতে ধারালো ছুরি দ্বারা আঘাত করে এবং ব্যাগ থেকে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাবদ 40,000 টাকা, সাথে থাকা ভিভো মোবাইল যার মূল্য 30,000 টাকা এবং কানের দুল যার আনুমানিক মূল্য কত, 1,45,000 টাকা ছিনতাই করিয়া নেয়। আচ্ছা, এটা হচ্ছে যে এজাহারের বিস্তারিত বিবরণ, বুঝতে পারছেন, ওই যে ঘটনার বিবরণ দিল আর কি, ঘটনায় এই কথা আছে। হাজতি আসামি একজন কি ছাত্র, তিনি ডব্লিউআইসি এর 3য় বর্ষে অধ্যয়নরত আছেন। ঘটনার তারিখ ও সময় তিনি ঘটনাস্থলে কি ছিলেন না, উপস্থিত ছিলেন না। হাজতি আসামি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার কোনো অপরাধের পূর্ব নজির নাই। হাজতি আসামির আর্থিক সামাজিক ও পারিবারিক সুনাম রয়েছে। হাজতি আসামি বিগত এত তারিখ হতে বিনা বিচারে জেল হাজতে, একটা তারিখে জায়গা দিয়ে দিবেন, এত তারিখ হতে, যদি তারিখ দিতে চান তাহলে বলবেন বিগত বিগত এতদিন ধরে, 10 দিন ধরে, 20 দিন ধরে বা 30 দিন ধরে জেল হাজতে মানবতর জীবনযাপন করিতেছে। মামলাটি এখনো কি তদন্তাধীন, মানে এখনো কিসে যায় নাই, বিচারে যায় নাই, মানে পুলিশ রিপোর্ট এখনো দেয় নাই। এখানে একটু লেখেন তদন্তাধীন, তদন্তাধীন, মামলার এখনো অভিযোগপত্র দাখিল, এখানে মামলা রয়ে গেছে, মামলার এখনো অভিযোগপত্র দাখিল করা হয়নি, এটা লেখেন, মামলার হবে, একটু মামলাটা লেখেন, লেখছেন, মালার আছে না, ওই জায়গা কি হবে, মামলার। এত তারিখে আসামির চূড়ান্ত পরীক্ষা, আপনি বলবেন আগামী এত তারিখে আসামির ফাইনাল পরীক্ষা, যে কারণে আসামি জামিন পাওয়ার আইনগত অধিকারী। হাজতে আসামি একজন স্থানীয় ব্যক্তি। হাজতে আসামি জামিনে মুক্তি পাইলে পালাইয়া যাইবার বা বিচারে এড়াইবার আদৌ কোনো কি থাকবে না, সম্ভাবনা নেই। যে কোনো শর্তে জামিনদার দিতে প্রস্তুত আছেন এবং প্রার্থনা যে হুজুর আদালতে কৃপা বিতরণ পূর্বক অত্র আবেদন পত্র সহৃদয়ে তার সহিত বিবেচনা করিয়া আসামিকে জামিনে মুক্তি দিতে মর্জি হয়। মানে আপনি এভাবে বলতে পারেন যে উপরোক্ত কারণাধীন বিবেচনা করে আসামিকে জামিনে মুক্তি দিতে মর্জি হয়। এখানে আর একটা জিনিস আপনি বলতে পারেন, যেটা আমরা 497 ধারাতে 3টে গ্রাউন্ড আছে না, 16 বছরের নিচে আহ স্ত্রীলোক, আর একটা হচ্ছে কি পীড়িত পক্ষ। আপনি বলতে পারেন যে সে হচ্ছে দীর্ঘদিন যাবত জন্ডিসে আক্রান্ত বা দীর্ঘদিন যাবত অন্যান্য যে বিধিবিধান আছে আক্রান্ত, যে কোনো একটা গ্রাউন্ড আপনি দেখাতে পারেন। তাহলে আপনি যদি একটা জিনিস কল্পনা দেখেন যে 96 আর 97 ধারার ফরম্যাট কিন্তু হুবহু এক, শুধু ওই জায়গা 96, এই জায়গা 97। আর উভয় ক্ষেত্রেই যদি আসামি হাজতে থাকে তাহলে বিষয়ের জায়গায় লিখবেন হাজতি আসামির জামিনের জন্য এত ধারা আবেদন। আর যদি আসামি হাজতে নাই, আপনি আত্মসমর্পণ করছেন, তাহলে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী আসামি, এটা উল্লেখ করতে হবে, এইটুকু। হ্যাঁ, আর কিছু যদি না বুঝেন তাহলে ফৌজদারি কার্যবিধি 497 ধারায় জামিনের আবেদন, যেরকম ওই যে পদত্যাগ পত্র ফটোকপি দেখছেন ফেসবুকে, পদত্যাগ পত্রের ফটোকপি, মানে এই যে বিভিন্ন জন যে পদত্যাগ জোরপূর্বক করাইছে, লেখছে যে পদত্যাগ করতে চাই, হ্যাঁ এইটুক শেষ, ওরকম লিখে দিবেন। আচ্ছা, এক শেষ করে দেবেন, আর একটা এই শীটটা শেষ করে দিই, দাঁড়ান একটু পরে।
শপথ দেখে আর করবেন কি। দেখেন, আচ্ছা, এখানে 96 97 আমরা পড়ছি, যে দরখাস্তটা পড়া দরকার সেটা হলো 498। 98 এর ফরম্যাটটা একটু আলাদা, 96 97 থেকে 98 এর ফরম্যাট আলাদা। দেখেন, 1860 সনে দণ্ডবিধির 304 ধারায় অভিযুক্ত আসামির জন্য একটি জামিনের দরখাস্ত প্রস্তুত করুন। এই 304-এ কি আছে বলেন তো? নিন্দনীয় নরহত্যার সাজা, কি সাজা আছে মনে আছে? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত, যদি অভিপ্রায় নিয়ে করে তাহলে যাবজ্জীবন বা 10 বছর, আর অভিপ্রায় ছাড়া করলে 10 বছর। তার মানে 304 কি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য? জামিন অযোগ্য। আপনার ইচ্ছামতো আদালতের বা পক্ষগণের নাম ব্যবহার করুন, ফার্স্ট টাইটেলে সংশ্লিষ্ট আইন উল্লেখ করুন। এইভাবে আসছিল কত কত সালে, দেখেন, 2008, 2003, 2000 কত 11। এখন এই জায়গায় আপনার বলছে যে জামিনের আবেদন করতে বলছে। এখন এই 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 পরিস্থিতিতে যদি করেন তাহলে জামিনের দরখাস্ত কি 97 না 98 বলেন তো? এতটুক এতটুক যদি বুঝেন 400 কিন্তু 97। এই জায়গা কিন্তু বলে নাই যে ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করছে, বুঝেন কিনা? আচ্ছা, অথবা দেখেন দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত আসামির জন্য একটি জামিনের দরখাস্ত মোতাবেক করুন। 302-এ কি আছে? পুনের শাস্তি। দরখাস্তে কস্ট টাইটেল উল্লেখ করুন। এখন দেখেন, এটা আসছে কত সালে? 2010 সালে। দেখেন, একটু এই জায়গায় একটা ব্যাখ্যা দিছে, এটা একটু পড়েন। যে যেহেতু 304 এবং 302 ধারার অপরাধ জামিন অযোগ্য, তাই 497 ধারায় আমলি বা বিচার আদালতে জামিনের জন্য কি করতে হবে? আবেদন করতে হবে। যদি 497 ধারায় জামিনের আবেদন নামঞ্জুর হয় তাহলে 498 ধারায় দায়রা জজ আদালত বা হাইকোর্ট বিভাগে ফৌজদারি নিজ কেসের মাধ্যমে জামিনের আবেদন করতে হবে। যেহেতু 497 ধারায় জামিনের আবেদন আলোচনা করা হয়েছে, মানে উপরে তো 497 একটা ফরম্যাট তো আলোচনা করছি, তাই নিম্নে 498 ধারায় জামিনের দরখাস্তের, বানানটা ঠিক করেন, দরখাস্তের মুসাবিদা করা হলো। বুঝতে পারছেন? যদি আপনার এই উপরে যা আসছে এই ফরম্যাটে যদি আমরা লিখি তাহলে 497 অনুসারে লিখলেই হবে। কিন্তু এটারে আমরা ধরলাম 498-তে যদি লিখি তাহলে কেমনে লিখবো? 98 মানে আমি 497-তে আগে একবার জামিন চাইছিলাম, ওই জামিনটা কি করতে? নামঞ্জুর করতে। আচ্ছা, এখন আমরা এটার ফরম্যাট একটু দেখি। আর 498 মানেই আমি জামিন চাইবো দায়রা জজের কাছে। কার কাছে? 498-তে দুই জায়গায় জামিন চাওয়া যায়, দায়রা জজের সাথে হাইকোর্ট। কিন্তু আমরা যেহেতু নিম্ন আদালতে পরীক্ষা দিব, আমাদের হাইকোর্টের দরখাস্ত আসবে না, তাহলে এই জায়গায় লিখতে হবে কি? দেখেন, মোকাম জেলা ও দায়রা জজ আদালত ঢাকা। আপনি জেলা জজ নাও লিখতে পারেন, আপনি লিখবেন যে বিজ্ঞ দায়রা জজ আদালত ঢাকা, বা মোকাম দায়রা জজ আদালত ঢাকা, বা মোকাম বাদ দিয়ে বিজ্ঞ দায়রা জজ আদালত ঢাকা। আবার এখানে যা লিখছেন এটাও ভুল না। সূত্র দেখেন, ফৌজদারি মিস মামলা নং ডট ডট এত 18। মানে মিস মামলা তো আপনি কেবল দাখিল করছেন, ওই জায়গা থেকে নাম্বার ফেলাবে, এখনো কিন্তু নাম্বার কি পড়ে নাই। মিস মামলা নং এইটা কিন্তু আমরা এর আগে যে জামিনের দরখাস্ত, ওই জায়গায় কিন্তু সূত্রতে লিখতাম যে সিআর মামলা এত বা জিআর মামলা এত। কিন্তু এই জায়গায় আমরা লিখতেছি কি? 498 দরখাস্তে ফৌজদারি মিস মামলা নাম্বার এত। তারপরে এবার দেখেন উদ্ভূত, মানে এই মিস মামলাটা উদ্ভূত হয়েছে কোন মামলা থেকে? উদ্ভূত সাভার থানার মামলা নং এত এত, তারপর হলো ধারা 302 দণ্ডবিধি। আপনার কি মনে আছে যে দেওয়ানি কার্যবিধিতে যখন স্থানী মামলার দরখাস্ত, তখনও কিন্তু এই ধরনের সূত্র অমুক বিবিধ মামলা উদ্ভূত এমক। তাহলে এই 498 মানেই এটা একটা মিসেলিনিয়াস কেস। তাহলে এই জায়গায় সূত্র ফৌজদারি মিস মামলা নং এত উদ্ভূত হয়েছে জিআর মামলা থেকে অথবা সিআর মামলা থেকে এত। দেখেন, এবং ধারা হচ্ছে কত ধারা? 302 ধারা। যদি 304 আছে তাহলে 304-এর জায়গা হবে কত? 304। মোহাম্মদ আলামিন আসামি, দরখাস্তকারী হাজতি, বনাম রাষ্ট্র হচ্ছে কি প্রতিপক্ষ। আচ্ছা, বিষয় দেখেন, বিষয় এই জায়গার বিষয়টা একটু আলাদা। ওই শুধু 498 ধারায় জামিনের আবেদন লিখলে হবে না, এইভাবে দেখবেন যে গত 9/4/2018 তারিখে বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেট ঢাকা কর্তৃক উত্তরখান থানার মামলা নং এত অভিযুক্ত আবেদনকারী জামিনের দরখাস্ত নামঞ্জুর হয়। উক্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 498 ধারায় অভিযুক্ত দরখাস্তের পক্ষে জামিনের আবেদন। আপনি এত মনে হয় আপনি এইভাবে লিখবেন বিষয় যে গত অমুক তারিখে
যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক যে জামিনের দরখাস্ত নামঞ্জুরের বিরুদ্ধে বিজ্ঞ দায়রা জজ আদালতে 498 ধারায় জামিনের আবেদন। কারণ আমরা জানি যে 498 ধারায় জামিনের দরখাস্ত করে কখন, যখন একটা জিনিস কি নামঞ্জুর হয়। তাহলে যখন এটা নামঞ্জুর হয়েছে, কোন মামলায় নামঞ্জুর হয়েছে, কোন আদালতে, এটা একটু বিস্তারিত লেখা, তারপর আমি লিখবো 498 ধারায় জামিনের আবেদন। আচ্ছা, তো দেখেন আসামি পক্ষের বিনীত নিবেদন, এই যে এখন থেকে বাকি যা আছে সব এক। আমি এই জায়গায় মোটামুটি ফ্যাক্ট উল্লেখ করা যে অমুক অমুক এই ঘটনা চাইছে, অমুক তাই এই ঘটনা ঘটার পরে আমি এত তারিখে জামিন চাইছিলাম, এত তারিখে নামঞ্জুর হয়েছে, এখন আপনার কাছে আবেদন করছি, আমার আসামি ভালো, চরিত্র ভালো, এর স্বভাব চরিত্র ভালো, এ অসুস্থ, এই সেই বিভিন্ন কথা বলে এটা জামিন চাই, এই আর কি কাহিনী। এরপরে দেখেন, তো এটার বিস্তারিত না পড়ি, বুঝতে পারছেন, এগুলো এমনিতে পারা যাবে আর কি ফ্যাক্ট। তো আর একটা ফ্যাক্ট আছে, এটা একটু দেখি, এটা দেখলে শেষ হয়ে যাবে, এই জামিনের মুসাবেদাটা শেষ হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে বেল বন্ডের জন্য আদালত অধিক পরিমাণে অর্থ, ধরা যাক 1 লক্ষ টাকা ধার্য করেছে। ধার্য করেছে কয় টাকা? 1 লাখ টাকা। আপনি বেল বন্ডের অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য যুক্তি প্রদর্শন করুন, উক্ত অর্থ কমানোর জন্য একটি দরখাস্ত করুন। কত ধারায় দরখাস্ত হবে বলেন? বেল বন্ডের অর্থ কমানোর জন্য 498। দেখেন, 97। আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিধি 498 ধারায়। 498 ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুচলেকার অর্থের পরিমাণ মামলা যথাযথ পরিস্থিতি বিবেচনা করে মামলা করতে হবে এবং এটা অত্যাধিক হবে না। হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করা বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে অধিক মানে দাবিকৃত জামিন দাস করার নির্দেশ দিতে পারে। দেখেন, তো এখানে দেখেন যে বিজ্ঞ মহানগর দায়রা জজ সাহেবের আদালত ঢাকা, সূত্র শাহবাগ থানার মামলা নং এত, ধারা 304 কত 34, রাষ্ট্র বাদী বনাম হচ্ছে আলামিন, আসামিগণ বাকি আবেদনকারী। বিষয় দেখেন যে ফৌজদারি কার্যবিধি 498 ধারায় বেল বন্ডের জন্য আদালত কর্তৃক ধার্যকৃত অর্থ যুক্তিসঙ্গতভাবে কমানোর জন্য আবেদন। এখন আমরা চলে আসি আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে দেখেন, অভিযুক্ত আসামিদ্বয় নির্দোষ, আসামির প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, অত্র মামলার সাথে কোনোভাবে কি জড়িত না। আসামিদ্বয়ের বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় পূর্বে কোনো মামলা কি করা হয়নি, রুজু করা হয়নি। কোনো আদালত কর্তৃক তারা কোনো অপরাধের জন্য পূর্বে দণ্ডপ্রাপ্ত হয়নি। অভিযোগকারীরা পূর্বের ব্যবসায়িক এবং সম্পত্তিগত দ্বন্দ্বের জের ধরে আসামিদ্বয়কে এই মামলায় মিথ্যাভাবে জড়িয়েছে। গত এত তারিখে জামিনের আবেদন করলে আদালত আসামিদ্বয়কে 1 লক্ষ টাকা ধার্য করে জামিনে মুক্তি দেয়। অত্র জামিনে জামিনদার আসামিদের এলাকার কমিশনার, কিন্তু কমিশনার 1 লক্ষ টাকা প্রদানের ক্ষমতা নাই। উক্ত জামিনদার কমিশনার এককালীন সর্বোচ্চ 50,000 টাকা প্রদানে সক্ষম। তার সক্ষমতার প্রমাণস্বরূপ জামিনদারের ব্যাংক সার্টিফিকেট আপনার বিবেচনার জন্য সংযুক্ত করা হলো। যদিও ওই টাকাটা কিন্তু সাথে সাথে দেওয়া লাগে না, বুঝতে পারছেন? জামিন যে কয় টাকা বেল বন্ডে জামিন দেয়, এই টাকা কি সাথে সাথে দেওয়া লাগে? সাথে সাথে দেওয়া লাগে না। দেওয়া লাগে কখন? ওই যে বললাম 514 ধারায়, যখন জামিনের শর্ত ভঙ্গ করে। জামিনদার এই মর্মে প্রত্যয়ন করছে যে আসামিদেরকে জামিনে মুক্তি দেওয়া হলে সে পলায়ন করবে না, সে যে শর্তে তাকে জামিন দেওয়া হবে তা ভঙ্গ করবে না। কিন্তু আসামিদার যদি জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে তার দায়ভার জামিনদারের উপর বর্তায়, কিন্তু জামিনদার আর্থিকভাবে নির্ধারিত 1 লক্ষ টাকা প্রদানে কি অক্ষম। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে এবং ন্যায় বিচার বিবেচনা করে বেল বন্ডে নির্ধারিত 1 লক্ষ টাকা কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করার আবেদন করছে। এই তো, বেল বন্ডের টাকাও কত দাঁড়ায়? 498 দাঁড়ায়। তো এই আর কি আপনাদের জামিনের দরখাস্ত মুস্তাফিদা পড়লাম, ঠিক আছে, আপনারা যান। ওই আগামী দিন আগের শীটটা নিয়ে আসবেন, কিন্তু ওই শীটে একটা প্রশ্ন আছে আগামী দিন, আর ওটা নিয়ে আসবেন মনে করিয়া, ওই যে লুনাটিকের প্রশ্নটা, আর হচ্ছে কোনটা, ওই যে আমাদের টেন্ডার অফ পার্ডন, রাজ সাক্ষীকে, ওইটা। এবং আগামী দিন ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে।